এ পর্যায়ে আমরা আলোচনা করব সিলেবল নিয়ে। আমরা শব্দ দেখেছি। শব্দ যখন আমরা উচ্চারণ করি, তখন একটা শব্দ কিন্তু একবারেই পুরো শব্দটা কিন্তু একবারে উচ্চারণ হয় না। এই যে আমরা বড়, বড় শব্দ যখন উচ্চারণ করি, তখন কিন্তু এক নিমেষে কিন্তু সেটা উচ্চারণ হয়ে যায় না। ঠিক আছে? তো একটা শব্দকে আমরা ভাঙতে পারি। ভাঙলে কয়েকটা পার্ট বা কয়েকটা অংশ কিন্তু উচ্চারণ হতে আ শোনা যায় বা আমরা খেয়াল করি। তো সেগুলো কিন্তু আ সিলেবল নামে পরিচিত। ঠিক আছে? তো সিলেবলটা কি? সিলেবল হলো একটি শব্দের এমন ক্ষুদ্রতম অংশ যা একবার উচ্চারণ করা যায়, যা একবারে উচ্চারণ করা যায়। ঠিক আছে? এমন একটা ক্ষুদ্রতম অংশ, যেমন একটা শব্দ, ওই শব্দেরও আবার অংশ হচ্ছে সিলেবল। ঠিক আছে? যাতে করে আ কমপক্ষে একটি স্বরধ্বনি থাকে। তার মানে যাতে কমপক্ষে একটা স্বরধ্বনি থাকে। তো আমরা যখন একটা কোনো কিছু একটি উচ্চারণ করি, তখন তার ভিতরে একটা ভাওয়েল সাউন্ড কিন্তু থাকবে বা স্বরধ্বনি কিন্তু সেখানে থাকবে। একটি শব্দকে যতগুলো অংশে ভাগ করা করে উচ্চারণ করা যায়, প্রতিটি অংশকে একটি সিলেবল বলে। তার মানে একটা শব্দকে যতগুলো অংশে ভাগ করা যেতে পারে, প্রত্যেকটা অংশই হচ্ছে একেকটা সিলেবল। আমরা সংজ্ঞাটা বুঝলাম। এবার আমরা উদাহরণে যেয়ে এটা আসলে বুঝবো। অন্যভাবে বলতে গেলে আপনি যখন একটি শব্দ উচ্চারণ করেন, তখন আপনার মুখে যতবার খোলে বা শ্বাস-প্রশ্বাস যতবার বিরতি নেন, ততগুলো সিলেবল থাকে। এটা সহজে বোঝার জন্য, ঠিক আছে? কারণ আমরা যখন কোনো একটা শব্দ উচ্চারণ করি, তখন আমাদের মুখের ভিতরে শব্দটা যতবার বাধাপ্রাপ্ত হয় কিংবা যতবার আমাদেরকে থামতে হয়, ন্যানো সেকেন্ড বা অল্প সময়ের জন্য হলেও, ঠিক ততগুলা সিলেবল কিন্তু থাকে। যেমন ক্যাট একবার উচ্চারণ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা সিলেবল। অ্যাপেল, অ্যাপেল। আমরা যখন অ্যাপেল উচ্চারণ করি তখন কি হয় এখানে অ্যাপেল। এরকম ২ টা অংশ মিলিত হয়ে একটা শব্দ। ২ টা সিলেবল মিলিত হয়ে একটা শব্দ। সো এই একটা শব্দের ভিতরে কি ২ টা সিলেবল থাকে। বানানা। এখানে কি ব্যানানা মানে কলা, তাই না? এখানে আমরা একটু ভালোভাবে উচ্চারণ করে বুঝতে পারব যে এখানে ৩ টা সিলেবল আছে। তার মানে এখানে কি ৩ টা আলাদা, আলাদা উচ্চারণ আছে। কম্পিউটার, কম্পিউটার। এখানে কি কম্পিউটারের ৩ টা অপশন। বিউটিফুল। এখানে কি? এখানেও ৩ টা আছে। সো আমরা একটু উচ্চারণ করলেই বুঝতে পারবো যে সেই শব্দটা কতগুলো সিলেবল নিয়ে গঠিত। এবার আরেকটা বিষয় দেখা যাক। আমরা পড়েছিলাম কি? প্রত্যেকটা সিলেবেলে কমপক্ষে একটি স্বরধ্বনি থাকবেই। ঠিক আছে? আর ব্যঞ্জনধ্বনি কোথায় থাকবে? ওই স্বরধ্বনির আগে না হয় পরে। যেমন খ্যাট। এই যে এ ধ্বনি উচ্চারণ হচ্ছে কোথায়? মাঝখানে। ঠিক আছে? অ্যাপেল। এখানে কি এ দিয়ে উচ্চারণ না? সো এখানে একটা স্বরধ্বনি আছে অ্যাপেল, এখানে একটা আছে পেল, ই একটা স্বরধ্বনি আছে। বানানা এখানে একটা একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। মানে প্রত্যেকটা সিলেবেলে কিন্তু একটা করে স্বরধ্বনি থাকবে। এটা আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সিলেবেলে একটা স্বরধ্বনি থাকবে। স্বরবর্ণ না কিন্তু স্বরধ্বনি থাকবে। মানে উচ্চারণ হবে স্বরধ্বনির মতো। সো সিলেবেল বলতে তাহলে কি বোঝায়? আই হোপ ক্লিয়ার যে কোনো একটা শব্দের প্রত্যেকটা অংশই হচ্ছে একেকটা সিলেবেল। অর্থাৎ একটা শব্দকে যতগুলো অংশে ভাগ ভাগ করা যায় কিংবা একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ হয়, সেটাই হচ্ছে সিলেবেল। যেমন খাম একবার উচ্চারণ হচ্ছে, পিউ একবার উচ্চারণ হচ্ছে, টার একবার উচ্চারণ হচ্ছে, তাই না? তো এখানে সিলেবেল কয়টা? ৩ টা। আচ্ছা, এবার দেখা যাক সিলেবেলের কয়টা কিন্তু টাইপস অর্থাৎ উপাদান আছে। একটি সিলেবেল গঠনের জন্য অপরিহার্য হচ্ছে কি? একটা স্বরধ্বনি। তার মানে স্বরধ্বনি কেন্দ্রে থাকবেই, ঠিক আছে? এর চারপাশে ব্যঞ্জনে থাকতেও পারে বা নাও পারে। ইটস নট ম্যান্ডেটরি। তো এখানে শুধু ভাওয়েল দিয়ে তৈরি হয় কি? আই। শুধু একটা স্বরধ্বনি দিয়ে কিন্তু তৈরি। তারপর কনসোন্যান্ট, ভাওয়েল। তার মানে আগে থাকবে কনসোন্যান্ট, তারপরে উচ্চারণ হবে ভাওয়েল। যেমন জি, ও, গো, মি। ঠিক আছে? এখানে কি? ১ম এ কনসোন্যান্ট তারপরে ভাওয়েল। তারপর ভাওয়েল কনসোন্যান্ট। ১ম এ ভাওয়েল তারপরে কনসোন্যান্ট। যেমন এ ভাওয়েল, এ ভাওয়েল। ঠিক আছে? তারপর কনসোন্যান্ট। তারপর কনসোন্যান্ট, ভাওয়েল, কনসোন্যান্ট। তার মানে কি মাঝখানে ভাওয়েল থাকবে। আচ্ছা, এবার আমরা প্রকারভেদ দেখি। আমরা তো বললাম যে কোনো শব্দের যতটুকু অংশ একবার উচ্চারণ হয়, তাই না? সেটাকে সিলেবল বলে বললাম। মনোসিলেবল বলতে কি বোঝায়? মানে মানে মনো মানে কি? এক। তার মানে কি ওখানে সিলেবল একটা। তার মানে কি এটা এই শব্দটাই একবার উচ্চারণ হয়ে যাবে। যতটুকু শব্দ ততটুকুই পুরোটাই সিলেবল। ঠিক আছে? সো এখানে ক্যাট, ডগ, রান, গো, বুক, পেন, ম্যান, ওয়ার্ক। তো প্রত্যেকটা একেকটা কি? একেকটা সিলেবল। আবার একেকটা ওয়ার্ডও। ঠিক আছে? অর্থাৎ একবারেই কিন্তু উচ্চারণ হয়ে যাচ্ছে। ডাই সিলেবল মানে কি? ২ বার উচ্চারণ হবে। তার মানে এখানে ২ টা সিলেবল থাকবে। ডাই মানে কি? ২। অ্যাপল, ওয়াটার, টেবল, হ্যাপি, প্রেজেন্ট, রিপিট। তারপরে ট্রাই সিলেবল। ট্রাই মানে কি? ৩। অর্থাৎ এখানে ৩ টা সিলেবল আছে। অর্থাৎ একটা শব্দ ৩ বার উচ্চারণ হবে। অর্থাৎ এখানে আ যেমন ব্যানানা ৩ বার উচ্চারণ হচ্ছে। কম্পিউটার, একবার, পিউ ২ বার, ৩ বার, কম্পিউটার ৩ বার উচ্চারণ হচ্ছে। পলিসিলেবল মানে কি? ৩ এর বেশি সিলেবল থাকলেই হচ্ছে সেটা পলিসিলেবল। মানে কি? ৩ এর বেশি মানে ৪ অথবা ৫ কিংবা তার বেশি যদি থাকে। যেমন ইনফরমেশন ৪ টা সিলেবল। এডু এডুকেশন ৪ টা সিলেবল। কনগ্রাচুলেশন ৫ টা সিলেবল। ঠিক আছে? আ আর সিলেবেলের গুরুত্বটা কি? আমাদের যখন উচ্চারণটা আমরা যখন করি, তখন উচ্চারণটা যাতে সঠিক হয়, সঠিক উচ্চারণের জন্য। অর্থাৎ আমরা যখন ইংরেজিতে উচ্চারণ করি, তখন সেখানে দেখা যাচ্ছে কিছু, কিছু জায়গায় আমাদেরকে একটু বেশি চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। কিছু, কিছু জায়গায় কম চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। যেখানে বেশি চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, সেটাকে বলা হয় স্ট্রেস। আর যেখানে কম চাপ দিতে হয়, সেটাকে বলা হয় আনস্ট্রেস। ঠিক আছে? তো কোনো সিলেবেলে যদি বেশি চাপ দেওয়া হয়, তাকে বলা হয় কি? স্ট্রেস।
স্ট্রেস লেভেল, ঠিক আছে? এটা সঠিক উচ্চারণের জন্য জানা কিন্তু অপরিহার্য। তারপর রিদম, রিদম মানে কি? ছন্দ, ঠিক আছে? আমাদের কবিতায় যে ছন্দটা আমরা এড করি, অর্থাৎ কবিতার লাইনের শেষে যে ছন্দের মিল থাকে না? সেই মিল রাখার জন্য কি এই সিলেবেলটা দরকার হয়। অর্থাৎ শব্দের শেষের যে সিলেবেলটা, এই সিলেবেলের উচ্চারণের সাথে মিল রাখা হয়, ঠিক আছে? ছন্দ বজায় রাখার জন্য। তারপর বানান বা স্পেলিং, বানান সহজে মনে রাখার জন্য সিলেবেল ব্যবহার করা যেতে পারে। তারপর পঠন, আমরা যদি সিলেবেল ভেঙে পড়ি তাহলে আমাদের শব্দটা পড়া যেমন নির্ভুল হবে, তেমন নিখুঁত হবে। তারপর ওয়ার্ড স্ট্রেস, ওয়ার্ড স্ট্রেস মানে শব্দের কোন জায়গায় জোর দিতে হয় তা জানা জরুরি। কারণ ভুল স্ট্রেস দিলে অর্থের পরিবর্তন হয়। যেমন প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি? উপহার। আবার প্রেজেন্ট মানে উপস্থিত, ঠিক আছে? প্রেজেন্ট, প্রেজেন্ট। একটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে? প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা যদি প্রথম অংশটায় একটু চাপ বা স্ট্রেস বেশি দিই, তাহলে সেটার অর্থটা কি থাকছে? সেটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে কি? উপহার। সে আমাকে একটা প্রেজেন্ট দিয়েছে, মানে কি? উপহার দিয়েছে। আর সে আজকে প্রেজেন্ট নাই, তার মানে কি? উপস্থিত নাই। তো এই যে পরের অংশে যখন স্ট্রেস করা হয়েছে, তখন এটার অর্থ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমরা যদি কোথায় সঠিক স্ট্রেস ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো এই যে সম্পূর্ণ নোটটা, এটা আমি প্রোভাইড করে দিব, তোমরা একটু দেখে নিও। ছাগল ডাকছে, হা, হা।